নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী আর্যভট্ট রচিত বৃদ্ধস্য তরুণী ভার্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প, শ্রী আর্যভট্ট রচিত বৃদ্ধস্য তরুণী ভার্যা। যৌবনে মসিয়ে ব্রুনো ছিল ভীষণ দুরন্ত। সবসময় কেবল হৈহুল্লোড়ের মধ্যেই থাকতে ভালোবাসত। ওর জ্বালায় রাস্তায় মেয়ে ছেলেদের বেরোবার উপায় ছিল না, বিশেষ করে যৌবনে মদে মত্তাদের। একটু দেখতে ভালো এবং উদ্যোগ্য চুচুকের মেয়ে ছেলে দেখলেই ব্রুনো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ত। টাকা দাও, পয়সা দাও, গয়না দাও, গাটি দাও বলে ওদের নিপীড়ন নিষ্পেষণও করত। আর তা যদি না দিতে পারত তাহলে অন্য কিছু দাও, এই ছিল ওর দাবি দেওয়া। একদিন একটা তরুণীকে ব্রুনো আটকে ধরল একটা গলির মধ্যে। মেয়ে ছেলেটা ওর হাতের একটা আংটি দিয়ে ব্রুনোর কাছ থেকে রেহাই পেতে চাইল। মেয়েটা জিজ্ঞেস করল, তোমার নাম কি? ব্রুনো বুক ফুলিয়ে বলল, মসিয়ে ব্রুনো। মেয়েটা বলল, নাও, এই আংটিটা তোমায় আমি ভালোবেসে দিচ্ছি। আরে ছো ছো, ড্যাম উইথ ইয়োর ভালোবাসা। তোমাদের ভালোবাসার আমি ধার ধারি না, ওসব ফলস, মিথ্যে। এই আংটিটা নেবে না? না। তবে তোমার কি চাই? তোমাকে মন দিতে হবে। মন? সেটা আবার কি জিনিস? ওসব মন টোন আমি বুঝি না ডিয়ার, আমার অন্য জিনিস চাই। তরুণী ব্রুনোর চোখের দিকে তাকিয়ে দেখল ওর চোখ খাটো লাল, জল জল করছে, ঠিক যেন শিকার দেখে বুভুক্ষ বাঘের চোখের অবস্থা। অন্তত তরুণীর তাই মনে হলো। শেষ পর্যন্ত তরুণীটি রেহাই পেল না। লতেব ধারিত্রীং জবা। এই ছিল ব্রুনোর যৌবনের ইতিহাস। এই উচ্ছৃঙ্খল যুবক ব্রুনোর যেমন দোষ ছিল, তেমনই ছিল মস্ত একটা বড় গুণ। তরবারি খেলায় ওর জোড়া ছিল না কেউ গোটা দেশে। যে কোনো যোদ্ধা, যে কোনো বীর নাইটকে এক নিমেষে তরবারির কৌশলে কাট করে দেবার ক্ষমতা ছিল ব্রুনোর। একবার হলো কি, গ্রিক আর সারসেনারা দেশ আক্রমণ করল। রাজা ফিলিপের কানে ব্রুনোর কথা পৌঁছালো। ফিলিপ ব্রুনোকে ডেকে পাঠালেন। হাজির হলো ব্রুনো রাজ দরবারি। কিং ফিলিপ বললেন, সারা সেনাদের দমন করতে পারবে? ব্রুনো বুক ফুলিয়ে বলল, নিশ্চয়ই পারবো, ইয়োর ম্যাজেস্টি। কিং ফিলিপ বললেন, কত সৈন্য চাই তোমার? আপনি যা দেবেন। 1,00,000 না 1,000? 1,000 হলেই হবে, মাই লর্ড। রাজা আদেশ করল। মাত্র 1,000 সৈন্য নিয়ে বেরিয়ে পড়ল ব্রুনো। 7 দিনের মধ্যেই সারা সেন আর গ্রিকদের দমন করে বিজয় গর্বে ফিরে এলো ব্রুনো। কিং ফিলিপ ব্রুনোর বীরত্বে সন্তুষ্ট হয়ে ওকে অনেক জায়গির দিয়ে কাউন্ট উপাধিতে ভূষিত করলেন। মসিয়ে ব্রুনো এখন থেকে হল কাউন্ট ব্রুনো। দুরন্ত, উচ্ছৃঙ্খল এবং কুখ্যাত এক যুবক থেকে ব্রুনো হল এবার জ্ঞানী, গুণী, পদমর্যাদা সম্পন্ন লোক। কাউন্টের পদ পাবার সঙ্গে সঙ্গে ব্রুনোর চরিত্র একেবারে পাল্টে গেল। উচ্ছৃঙ্খল দৌরাত্ম্যপনা এবং অসংযত জীবনযাত্রার পাতা উল্টে দিয়ে একেবারে সৎ হয়ে গেল ব্রুনো। ভীষণ রাগী, ভীষণ ঔদ্ধত্যপূর্ণ প্রকৃতির ছিল ব্রুনো, কিন্তু এখন একেবারে মাটির মানুষ হয়ে গেল পদমর্যাদা বাড়ার সঙ্গে সঙ্গে। দুরন্ত যৌবনে এমনও দিন গেছে ব্রুনোর যে ভগবান মানত না। ঈশ্বরের নাম শুনলেই ব্রুনো তাকে মারতে যেত, আর ঈশ্বরকেও গালাগালি দিত। কিন্তু এখন ঠিক তার উল্টো,
ব্রুনোর কাছে ঈশ্বরের নিন্দা যে করবে, তার ঘাড়ে আর গর্দান থাকবে না। কয়লা হৃদয় গলেও হীরা হয়, আবার তস্করও সাধু হয়। ব্রুনোই যেন তার জলজান্ত প্রমাণ। দিনের পর দিন কাটতে লাগল, বছরের পর বছর। ব্রুনো ওর নিজের আড়ম্বরপূর্ণ বাড়িতে দিন যাপন করতে লাগল কাউন্টের পদমর্যাদা নিয়ে, আর রাজ দরবারের গণ্যমান্যদের 10 জনের একজন হয়ে। সুদীর্ঘ কয়েক বছর কাটাবার পর ব্রুনো একদিন অনুভব করল, ওর মর্মে মর্মে দেহের শিরায় শিরায় তো আর তারুণ্যের সেই তড়িৎ প্রবাহ বইছে না। মনে মনে চিন্তা করল, কি করেই বা বইবে? জীবনের প্রথম যৌবনেই তো আমি আমার এই অমূল্য যৌবনের ধনরত্ন সব বিলিয়ে দিয়েছি। সম্পত্তি বিলিয়ে দিলে ভিখারি তো হতেই হবে। সব বিলিয়ে আজ আমি নিঃস্ব। একদিন আমি চেয়েছি এবং পেয়েছি, কিন্তু আজ আমার কাছে চাইলে কেউ আর কিছুই পাবে না। হায় দেহ, তুমিই জীবনের সর্বস্ব। ব্রুনোর দেহের দেউলিতে এখন আর মদনের সেই 50-এর প্রিয় 5 ফুল থরে থরে সাজানো নেই। একদিন ছিল, কিন্তু এখন সে ফুল মলিন হয়েছে। শুধু মলিনই হয়নি, দেহের দেহলি থেকে একে একে ঝরেও গেছে। সব ঝরে না গেলেও একরকম নিশ্চয়ই বলা যায়, তবু অনেক কষ্টে ব্রুনো নিজের দেহ তৃণে মদনের পঞ্চস্বরকে ধরে রেখেছে। কিন্তু রাখলে কি হবে? তীরের ফলা, অর্থাৎ তীরের সেই লম্বা অংশ এখন ভগ্ন প্রায়, একরকম অকর্মণ্য বললেই চলে। বিলাস আর আড়ম্বরময় বাড়িতে একা একা নিঃসঙ্গ জীবনযাপন করে চলেছে তাই ব্রুনো। সম্বল একমাত্র রাজার সহানুভূতি। এত বড় বাড়িতে এই আড়ম্বরের মধ্যে এমন নিঃসঙ্গ জীবন আর ভালো লাগছে না ব্রুনোর। একজন সঙ্গী না হলে কি ভালো লাগে? পুরুষের আমোদ আহ্লাদের তৃষ্ণায় জল দেবার, ক্ষুধায় খাদ্য যোগাবার, দেহ দেউলের দেবতার পূজায় দেহ নৈবেদ্য সাজিয়ে দেবার একমাত্র সঙ্গী সে যে নারী। সেই নারীরই অবর্তমানে এখন ব্রুনোর জীবন শূন্য। যাই হোক, কি করা যাবে আর এখন? দিন চলেছে তো চলেছেই, উদর পূর্ণ করে খেয়েও অনাহারীর মতো। সেই বছরটা খুব ভালো। দেশের লোক বেশ সুখ শান্তিতে আছে। ফসলও সেবার খুব ভালো হয়েছে। তখন ফসল কাটার সময় হঠাৎ একদল দড়াবাজিকর এসে হাজির হলো শহরে। ওরা বোহেমিয়ান, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওরা খেলা দেখাতে এসে করে গেল এক অদ্ভুত অপকর্ম। সেন্ট মার্টিন গির্জা থেকে মেরি ভার্জিনের মূর্তিটাকে সরিয়ে নিয়ে সেখানে দাঁড় করিয়ে গেল একটা মেয়েকে, সম্পূর্ণ নগ্ন করে। মেয়েটা দেখতে খুব সুন্দর, আর বয়সও তার খুবই কম, ঠিক যেন ভেনাস। শহরময় হৈ হৈ রই রই পড়ে গেল। কিং ফিলিপের আদেশে ব্রুনো ছুটে গেল সেখানে। ব্রুনো ওই ভেনাস মূর্তি প্রায় উলঙ্গ মেয়েটাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সৌন্দর্যের নগ্ন আবরণ পরে দাঁড়িয়ে আছে মেয়েটা, মুখে স্মিত হাসি, আর গোটা দেহে লাবণ্যের এক তরঙ্গ লীলা নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা ভার্জিন মেরির বেদির ওপর। কাউন্ট ব্রুনো বিমুগ্ধ, হতভম্ব। উলঙ্গ মেয়েটাকে বেদি থেকে নামিয়ে সেখানে ভার্জিন মেরির মূর্তি আবার দাঁড় করিয়ে দেওয়া হলো, আর মেয়েটাকে সেই উলঙ্গ অবস্থায় নিয়ে যাওয়া হলো কিং ফিলিপের কাছে। মেয়েটাকে দেখে ফিলিপ নিজেও বিমুগ্ধ হলো বটে, কিন্তু নিজেকে সংযত করে নিল। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও আদেশ দিল ওকে পুড়িয়ে মারবার জন্য। এমন সময় কাউন্ট ব্রুনো ফিলিপের কাছে গিয়ে অভিবাদন করে দাঁড়ালো। ফিলিপ বলল, কি ব্রুনো, কি বলতে চাও? ব্রুনো বলল, আমি এই মেয়েটার মুক্তি চাই। কেন? আগে ওর তো কোনো দোষ নেই। কি করে জানলে তুমি? ও দড়াবাজিকরদের দলের মেয়ে,
ওই দরাবাজিকররাই ওকে এখানে এই অবস্থায় দাঁড় করিয়ে রেখে সরে পড়েছে। ও তো নিজের ইচ্ছায় কিছু করেনি, ইয়োর ম্যাজেস্টি। আচ্ছা, তা মানলাম, কিন্তু ওর মুক্তি তুমি কেন চাইছো? আগে আমি ওকে বিয়ে করবো, ম্যাজেস্টি। সাবাস, সাবাস ব্রুনো, আমি তো এটাই চেয়েছিলাম। তোমাকে এত মান সম্মান দিয়ে রেখেছি, কিন্তু এতদিন তোমার মুখ থেকে এ কথাটা যে বেরোয়নি কেন, তাই আমি বুঝি না। ঠিক আছে, তুমি তোমার কাউন্টেস করে ওকে ঘরে নিয়ে যাও। দরবারে সবাই খুব উল্লসিত হয়ে হর্ষধ্বনি করতে আরম্ভ করল। যথারীতি রাজকীয় আচার অনুষ্ঠানে বিয়ে হয়ে গেল। 3 দিন 3 রাত্রি সমানে আমোদ আহ্লাদে হই হুল্লোড় চলল এই বিয়েকে উপলক্ষ করে। বিয়ের প্রথম দিন রাত্রে নতুন বউ ওর মর্মর মসৃণ হাত দুটো বাড়িয়ে দিল ব্রুনোর মুখের কাছে। ওই 2 হাতে চুম্বনের ঈষৎ উষ্ণ আলিঙ্গন এঁকে দেবার জন্যে। ব্রুনো ওর নববধূর মনের স্বাদও পূর্ণ করল। দ্বিতীয় দিন রাত্রে নববধূ ঠিক মরালির মতো গ্রীবা ভঙ্গিমা করে ওর গ্রীবা দেশ এগিয়ে নিয়ে ধরল ব্রুনোর 2 অধরের কাছে। ব্রুনো ওর জিভের জলে ভিজিয়ে দিল নববধূর সেই শ্বেত মর্মর মসৃণ গ্রীবাদেশ। 2 রাত্রির এইভাবেই গেল, আর কিছু না। কিন্তু কাউন্ট ব্রুনোর নতুন বউয়ের এখন ঠিক একটা যুদ্ধের ঘোড়ার মতো অবস্থা। একবার মাউন্ট পেলেই হয়, অমনি ছুটতে আরম্ভ করবে সে। কিন্তু কে মাউন্ট হবে? দুর্ভাগ্যের ব্যাপার, ব্রুনোর আর এখন সে অবস্থা নেই। মাউন্ট হবার মতো সাহস আর শক্তিও অনেক দিন হলো সে হারিয়ে ফেলেছে। কিন্তু ঘোড়া মানবে কেন? সে ছুটতে চায় মাউন্ট নিয়ে। 3 দিনের দিন রাত্রির বেলা ব্রুনোর নতুন বউ দুগ্ধ ফেননিভ শয্যায় শুয়ে ব্রুনোর দিকে তাকিয়ে হাসতে হাসতে হঠাৎ পাশবালিশটাকে 2 উরু তটের মাঝখানে নিয়ে ব্রুনোকে চোখ দিয়ে ইশারা করল ওর পাশে শোবার জন্য। এমনও একদিন ছিল যখন ব্রুনো কোনো মেয়ে ছেলের তৃষ্ণাকাতর দৃষ্টির অপেক্ষায় থাকত না। তার অনেক আগেই ব্রুনো তার তৃষ্ণা মেটাত। কিন্তু এখন আর সে বয়স নেই, সে ধৈর্যও নেই, সেই শৌর্য সেই বীর্যও নেই। তবে উপায়? মহা চিন্তায় পড়ে গেল ব্রুনো। অথচ এদিকে ঘোড়া শোয়ারের অপেক্ষায় চঞ্চল। আস্তে আস্তে কাউন্টেসের কাছে এগিয়ে গেল ব্রুনো। কাত হয়ে কাউন্টেসের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, দেখো ডার্লিং, এখন আর তুমি সেই ভব ঘুরে নও। এখন তুমি একজন মানি লোকের বউ। ব্রুনোকে কথাটা শেষ করতে না দিয়েই ব্রুনোর বউ বলে উঠল, না না, মোটেই না। ব্রুনো বলল, না মানে? তুমি আমার বউ নও, আমার স্ত্রী, আমার সহধর্মিণী নও? না, আমি তোমার বউ নই। যতক্ষণ পর্যন্ত আমার একটা ছেলে না হবে ততক্ষণ আমি তোমার স্ত্রী, তোমার সহধর্মিণী নই। সে কি? এই ঘর, এই বাড়ি, এই জমিদারি সবই তো তোমার ডার্লিং। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, তুমি যে ওই লিকার, ওই কড়া মদটা খাও, আমাকে একটু দাও না কেন? না না, ও তুমি খেও না ডার্লিং। কেন? ওটা খেলে তোমার শরীর ভীষণ গরম হয়ে যাবে। ও, আমার শরীরটা গরম হোক তাই তো আমি চাই। আচ্ছা শোনো, আমার ইচ্ছে যত শিগগির সম্ভব তুমি একটা ছেলের বাপ হও, আর আমি মা। তা না হলে আমি শান্তি পাচ্ছি না কাউন্ট। আর আমার মনে হয় ওই লিকারটাই আমাদের এই কাজে সাহায্য করবে। দাও না, একটু খাই, আমি একটু শরীরটা গরম করি।
কি হবে শরীর গরম করে ডার্লিং? দেখো না কি হয়, তুমিও একটু খাও, তোমার শরীরটাও গরম হোক একটু। তারপর? তারপর তারপর আবার কি, গরমে গরমে গলে সব একাকার হয়ে যাবে। আগুনের উপর মাখন ধরলে কি হয় বলো তো ডিয়ার? কি আর হবে, গলে যাবে। আমরাও গলে যাব, ঠিক সেই মাখনের মতো। তুমি আমি দুজনাই। দাও, তোমার ওই প্রিয় লিকারটা দাও না ডিয়ার, একটু খাই। এই লিকার খাবার এত ইচ্ছে কেন তোমার বলো তো? বললাম না, আমি মা হতে চাই, যত শিগগির সম্ভব তোমার হাতে একটি ছেলে তুলে দিতে চাই। এ ব্যাপারে এই লিকারটাই দেখছি আমাকে সাহায্য করবে। দাও না, একটু খাই। নিজের তলার ঠোঁটটা দাঁত দিয়ে কামড়াতে কামড়াতে বলল কাউন্টেস ফ্লোরা। কাউন্ট ব্রুনোর সঙ্গে বিয়ে হবার পর বোহেমিয়ান ফ্লোরা এখন মাননীয়া কাউন্টেস হয়েছে, কিন্তু ওর মন থেকে সেই বোহেমিয়ান আদিম পিপাসা বিন্দু মাত্রও কমেনি। কাউন্ট ব্রুনো একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, মাই ডার্লিং ফ্লোরা, মাই কাউন্টেস, বুঝেছি তুমি কি চাও। চাষের জমিতে যেমন হারভেস্টিং হয়, তোমারও সেই রকম দরকার হয়ে পড়েছে। তা তো হবেই, মেয়ে ছেলের নিয়মই তাই। তুমি দুঃখ করো না, ঈশ্বরের ইচ্ছে হলে সবই হবে। কবে কবে ঈশ্বরের ইচ্ছে হবে বলো তো? কবে আমার হারভেস্টিং হবে ডিয়ার? হবে হবে। কবে কবে? আমি আর পারছি না। খুব বিপদে পড়ল ব্রুনো। অনেক ভেবে চিনতে শেষকালে বলল, নেচার জানো তো, নেচার মানে প্রকৃতি। আমরা হলাম পুরুষ, তোমরা হলে প্রকৃতি। শুধু একার ইচ্ছেতে এই হারভেস্টিং হয় না, পুরুষ আর প্রকৃতি এই দুয়েরই ইচ্ছে হওয়া চাই। তাই ইচ্ছের জন্য কি করতে হবে বলো? এবার মুশকিলে পড়ল ব্রুনো। এবার সে কি উত্তর দেবে? চোখ কান বুজে বলে ফেলল, অপারেশন। অপারেশন? সেটা আবার কি? অবাক হয়ে প্রশ্ন করল কাউন্টেস ফ্লোরা। কাউন্ট ব্রুনো বলল, সে বড় সাংঘাতিক জিনিস। ফ্লোরা বলল, কিন্তু আমার এক বন্ধু ছিল, ওর নাম বার্থা। ও আমায় বলেছে এই হারভেস্টিং এর আগে যা যা করা দরকার তার মতো সোজা আর সহজ কাজ পৃথিবীতে আর নেই। ঠিকই বলেছে তোমার বন্ধু, মাই ডিয়ার ফ্লোরা, কিন্তু ব্যাপার কি জানো? এর মধ্যে আবার ব্যাপার কিসের শুনি? ব্যাপার হলো, ঈশ্বরের ইচ্ছে না হলে যদি আমরা কিছু করি তাহলে তার ফল ভালো হয় না, সেটা হয় পাপ। আমি যে পাপ করতে চাই না ডার্লিং। আমাদের ধর্ম মতে আমাদের নীতি এবং আদর্শ এই কথা বলে। তাই আমি ঈশ্বরের ইচ্ছার প্রতীক্ষায় আছি ডার্লিং। ধূর্ত ব্রুনো যা বোঝালো, সরলমতি আর অশিক্ষিতা ফ্লোরা তাই বুঝে চুপ করে রইল। কিন্তু চুপ করে থাকলে কি হবে? ওর দেহ ধূপাধারে তখন আগুন। সেই আগুন এখন শুধু ধূপ চাইছে। সেই ধূপ আগুনে পুড়ে সেখান থেকে গন্ধ উঠবে। সেই গন্ধ ধুমে অন্ধ হয়ে যেতে চাইছে কাউন্টেস ফ্লোরা। এই অবস্থায় কি করবে ব্রুনো? যৌবনে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এমনকি চতুর্থ পর্ব ছাড়িয়ে যৌবনের উত্তরসূরি হয়েও সে একেবারে এখন নিঃস্ব। তখন অনেক রাত। দুগ্ধ ফেননিভ শয্যায় শুয়ে ঘুমোচ্ছে কাউন্টেস ফ্লোরা, কাউন্ট ব্রুনোরই পাশে। ওর দুই চোখে জল,
নিজের মনে মনে ব্রুনো বলে উঠল ফ্লোরার দিকে তাকিয়ে, এ কি করলাম আমি? বনের ফুল বনে থাকত, সেই তো ভালো ছিল, হয়তো কোনোদিন কোনো দেবতার পূজায় লাগত। কিন্তু আমি সেই ফুলকে ঘরে এনে বাসি করে কেন শুকিয়ে মারছি? আমি যখন অকর্মণ্য, আমার যখন কোনো ক্ষমতাই নেই, ঈশ্বর যখন আমার ক্ষমতা কেড়েই নিয়েছে, তখন এ কাজ আমার মোটেই উচিত হয়নি। আমি খুব অন্যায় করেছি, খুব অন্যায়। এই পর্যন্ত বলেই ব্রুনো ফ্লোরার সোনালি চুলের গুচ্ছ, কালো কালো লম্বা লম্বা 2 জোড়া চোখের পাতা আর গোলাপের মতো লাল ঠোঁট নিজের অধনষ্ট দিয়ে এমনভাবে স্পর্শ করল যাতে ফ্লোরার ঘুম না ভেঙে যায়। পরক্ষণেই আবার নিজের মনে মনে বলতে শুরু করল, হে ভগবান, হে ঈশ্বর, হে যিশু, কেন তুমি আমাকে নিয়ে এই খেলা খেললে? তুমি জানো আমার অবস্থা, তোমার অজানা যে কিছুই নেই। সব জেনে শুনে প্রভু, তুমি আমাকে এমন সময় বাদাম খেতে দিলে যখন আমার একটাও দাঁত নেই। এ কি তোমার লীলা প্রভু? এখানেই শেষ করে সেই রাত্রের মতো নিজের শয্যা নিল কাউন্ট ব্রুনো। দিনের পর দিন, মাসের পর মাস কেটে চলেছে, কিন্তু কাউন্টেস ফ্লোরার দেহজমিতে হারভেস্টিংয়ের ইচ্ছা ঈশ্বরের আর কিছুতেই হচ্ছে না। কাউন্ট ব্রুনো কিন্তু ফ্লোরার সঙ্গে ছেলেপিলের সম্বন্ধে কোনো আলোচনাই করে না। জলকে যেমন বিড়াল এড়িয়ে চলে, ব্রুনো ঠিক সেই রকম এড়িয়ে চলত কোনো রকম ছেলেপুলের কথা না তুলে। কিন্তু একদিন সন্ধেবেলা এক অসতর্ক মুহূর্তে ব্রুনো একটা ছেলের কথা তুলে ফেলল ফ্লোরার কাছে। ব্রুনোর বলার উদ্দেশ্য হলো এই যে, ছেলেটা অত্যন্ত খারাপ, চরিত্র মোটেই ভালো নয়, যার জন্য সেদিন সকালবেলাও ছেলেটাকে ভৎসনা করেছে। আর এই রকম খারাপ ছেলে হওয়ার মূল কারণই হলো যে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধেই এই ছেলের জন্ম হয়েছে। এগুলো সব পাপের ফল। এরকম পাপের ফল ব্রুনো চায় না। ব্রুনোর মুখে ছেলেটার কথা শুনে ফ্লোরা বলল, আহা মাই লর্ড, আমি এইরকমই পাপের ফলই যে চাই। তুমি তো তোমার যৌবনকালে অনেক পাপ করেছ, আর একবার না হয় করো। আমার একটা ছেলে হোক, দেখবে তাকে আমি এমনভাবে গড়ে তুলব যে তুমি খুশি না হয়ে পারবে না। এত ইচ্ছে তোমার মা হবার? নিশ্চয়ই, কার না হয় বলো? তোমার মতো আরও তো কাউন্ট আছে, আর আমার মতো কাউন্টিসও আছে। দেখাও কার না ছেলে হয়েছে। কোন কাউন্ট ছেলেপিলের বাপ হয়নি, আর কোন কাউন্টেস আমার মতো মা না হয়ে পড়ে পড়ে সুখ হচ্ছে? দেখাতে পারো একটা? ব্রুনো চুপ করে রইল। বুঝল ফ্লোরার শিরায় শিরায় কাম কীটেরা ভীষণ চঞ্চল, ভীষণ দুর্বার হয়ে উঠেছে। একদিন সকালবেলা ফ্লোরা নিজের শোবার ঘরে বিছানার ওপর মুখ ভার করে বসে আছে। এমন সময় ব্রুনো ঘরে ঢুকে ফ্লোরার কাছে গিয়ে বলল, কি হয়েছে ফ্লোরা? এত দুঃখ কিসের তোমার? লজ্জায়, আমি লজ্জায় মরে যাচ্ছি। এত লজ্জা? এত লজ্জা কেন? মা হতে পারছি না যে। আমার মতো কোন মেয়েটা ছেলেপিলের মা না হয়ে আছে? এই শহরের প্রত্যেকটা ঘরেই ছেলেপিলে রয়েছে। তুমি একবার ভেবে দেখো কাউন্ট, তোমার একটা বংশধর থাকা দরকার। পুরুষ হয়েছ কেন? ভগবান তোমায় মেয়ে ছেলে করলেই পারত। দেখো ফ্লোরা, এই ছেলে হবার সময় কত মেয়ে মারা যায় জানো? আমি মরি তাও ভালো, তবু আমার ছেলে চাই। বেশি না হোক, অন্তত একটা। তার চেয়ে তুমি একটা পুষ্যি নাও না, মরবারও ভয় থাকবে না, আর যন্ত্রণাও পাবে না।
আমি আমি মরতে চাই কাউন্ট। মা হবার যে যন্ত্রণা, আমি তাই পেতে চাই। ওই যন্ত্রণাতেই আমার আনন্দ। আমি আমার নিজের পেটে ছেলে ধরতে চাই। তোমাদের যিশুকেও তো মেরি পেটেই ধরেছিল বলো। মেরি পুষ্যি নেয়নি যিশুকে। ব্রুনো চুপ করে গেল। কোনো জবাবই সে খুঁজে পাচ্ছে না। সেদিনই ফ্লোরা এক মঠের মহন্তর কাছে গিয়ে উপস্থিত হল। মহন্তকে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবা, আমার বিয়ে হয়েছে। আমার স্বামী একজন কাউন্ট, কিন্তু বুড়ো। আমি মা হতে চাই, কিন্তু সে আমাকে মাতৃত্ব দিতে পারছে না। এই অবস্থায় আমার কি করা উচিত? মহন্ত বললেন, বড়ই সমস্যার ব্যাপার। সমস্যা হলে চলবে না, আমি এর সমাধান চাই। মা আমাকে হতেই হবে। সেজন্যই আপনার কাছে আমার আশা। কি করব বলে দিন। পাপ পুণ্যে আমি বুঝি না। আমার মতে যেভাবেই হোক মা হওয়াটাই আমার কাছে পুণ্যি। তা ঠিক বলেছ মা, তবে কথা কি জানো? বলুন। তুমি সবই করতে পারো। তোমার স্বামী যদি অক্ষমী হন, তাহলে যে কোনো পুরুষের কাছ থেকেই তুমি মাতৃত্ব লাভ করতে পারো। তবে যদি তাকে তুমি ভালোবাসো, তাহলে সেটা পাপ। ভালোবাসা স্বামীর ওপরই রাখতে হবে, আর ঈশ্বরের ওপরও বিশ্বাস রেখে চলতে হবে সব সময়। আচ্ছা, তাহলে ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে স্বামীকে ভালোবেসে আমি অন্যের কাছ থেকে মাতৃত্ব আদায় করে নিতে পারি, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই পারো। তবে ঈশ্বরকে ভুলে থাকলে চলবে না। মনে করতে হবে তুমি যা করছো তাও ঈশ্বরেরই ইচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ। সেই দিন সন্ধেবেলা ফ্লোরাকে ভীষণ উৎফুল্ল দেখে কাউন্ট ব্রুনো বললেন, কি ডার্লিং, তোমাকে আজ বড় হাসি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, আমি মঠে গিয়েছিলাম। মঠে? কেন? কি করে মা হতে পারি তা জানবার জন্যে। ও, কি বলল মঠের মহন্ত? মহন্ত বাবা বলে দিলেন, ঈশ্বরে বিশ্বাস রেখে আমি যে কোনো লোকের কাছ থেকেই মাতৃত্ব লাভ করতে পারি। যে কেউ সাহায্য করতে পারে আমাকে এ ব্যাপারে। ফ্লোরার মুখে এই কথা শুনে ব্রুনোর তখন ইচ্ছে হলো ছুটে গিয়ে মঠের মহন্তকে খুন করে আসে, কিন্তু পাপের ভয়ে আবার পিছিয়ে গেল। বলল, দেখো ফ্লোরা, এই মহন্তটা আমার মনে হয় ভালো নয়। সব মহন্তরাই ভালো হয় না। তার চেয়ে আমি যে মঠের মহন্তর কাছে দীক্ষা নিয়েছি, তুমি তার কাছে যাও। সে তোমাকে সৎ পরামর্শ দেবে। হো, তাই? ঠিক আছে, আমি কালই যাব। পরের দিন সকালবেলায় ফ্লোরা গিয়ে হাজির হলো ব্রুনোর দীক্ষাগুরু মহন্তের কাছে। মহন্ত বাবা ফ্লোরাকে দেখেই বলল, কি মা, তোমার বয়স তো বড্ড কচি। আমার কাছে এসেছো কেন এ বয়সে? তোমার তো মা এখনো সময় হয়নি। আপনার পরামর্শ নিতে এসেছি বাবা। কি পরামর্শ? মহন্ত বাবা, আমার মা হবার ভীষণ ইচ্ছে, কিন্তু আমার স্বামী আমাকে মা হবার জন্যে তার যা কিছু করা দরকার তা সে কিছুতেই করবে না। সত্যি কথা বলতে কি, পিতৃত্ব লাভ করার কোনো ক্ষমতাই তার নেই, কিন্তু আমার মা হবার স্বাদ হয়েছে। বলুন, এটা কি আমার অন্যায়? না মা, মোটেই না। মা না হতে পারলে মেয়ে ছেলে হয়ে
জন্ম নেওয়াই বৃথা। তবে তোমাকে খুব সৎ জীবন যাপন করতে হবে মা। আমি আমি তো সৎ হয়েই চলি বাবা, কিন্তু শুধু এই মাতৃত্বের জন্যে যদি অন্য লোক আমাকে সাহায্য করে। না না, তা কি করে হয় মা? তাহলে তুমি আর সৎ রইলে কি করে? তাহলে আপনাদের যিশুর মা ভার্জিন মেরির ব্যাপারটা তাহলে কি? তুমি ভুল করছো। ওটা একটা অলৌকিক ব্যাপার, একটা কল্পনাতীত রহস্য। আচ্ছা, তা রহস্যটা কি? রহস্য এমনই যে একটা জিনিস যে কোনো রকম তর্ক বা যুক্তি দিয়ে বোঝা যায় না। তোমাকে চোখ কান বুজে বিশ্বাস করে নিতে হবে। আচ্ছা বাবা, এরকম রহস্য আমার দ্বারাও তো হতে পারে বলুন। না না, তা হয় না। কেন? ওটা হচ্ছে ভগবানের লীলা। ভার্জিন মেরির মধ্যে সে স্বয়ং ভগবান আবির্ভাব হয়েছেন। এসব ব্যাপার যুগে যুগে একবারই ঘটে মা। আর তাছাড়া আর একটা ব্যাপার কি জানো? যিশুর যখন জন্ম হয়, মেরির তখন কোনো ব্যথা বেদনাই হয়নি। মেরি জানেই না কিভাবে হয়ে গেল। আমিও জানতে চাই না মহন্ত বাবা, যেভাবেই হোক একটা কিছু হয়ে যাক। ব্যথা বেদনা মেরি যেমন পাইনি, আমিও পাবো না। তবু আমার হোক। আমি যখন চার্চের ভিতরে ঢুকি, তখন আমি কি দেখি জানেন? কি দেখো মা? আপনাকে দেখতে পাই না, বেদি দেখতে পাই না। শুধু দেখি একটি ছোট্ট শিশুর মতো যিশু ঘরময় হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। আর তখনই আমার মাথাটা খারাপ হয়ে যায়, আর আমি একটা ছেলের জন্য পাগল হয়ে উঠি। এই পর্যন্ত বলেই কাউন্টেস ফ্লোরা মহন্তকে অভিবাদন জানিয়ে স্মিত হাস্যে বেরিয়ে আসে মঠ থেকে। মনে মনে চিন্তা করতে আরম্ভ করল, কাকে নিয়ে কার সঙ্গে এমন একটা তুচ্ছ পাপ সে করতে পারে, যে পাপের ফলে তার একটা সোনার চাঁদ ফুটফুটে ছেলে হবে, তাকে মা বলে ডাকবে, তাকে কোলে নিয়ে সে আদর করবে, চুমু খাবে। কে তাকে এই তুচ্ছ পাপ করতে সাহায্য করবে? কাউন্ট ব্রুনোর একটা উর্দি পরা ছোকরা চাকর আছে। তার কাজ হলো ডিনার সাজানো। সেদিন দুপুরবেলা ডিনারের সময় ফ্লোরা সেই চাকরের দিকে ঘন ঘন তাকাতে লাগলো। রোজই ওকে দেখে, কিন্তু ওর কথা কোনোদিনও ভাবেইনি ফ্লোরা। চাকরটার নাম রেনি। আজ এই রেনি ফ্লোরাকে ভাবিয়ে তুলল। খুবই অল্প বয়স এই রেনির, কালো কুচকুচে দুটো চোখ আর মাথার চুলও, গায়ের রং ফর্সা আর একেবারে ফুটন্ত যৌবন। ফ্লোরা ডিনার খায় আর থেকে থেকে দৃষ্টি চুমায় ভরিয়ে দেয় রেনির গোটা মুখ। ফ্লোরা সারা মন জুড়ে বসল এই ছোকরা রেনি। মনে মনে ঠিক করল ফ্লোরা, আমি যে তুচ্ছ পাপ কাজটা করতে চাই তার একমাত্র উপযুক্ত সহায়ক এই রেনি, এছাড়া আর কেউ নয়। সন্ধ্যাবেলা ফ্লোরা খুব চিন্তান্বিত হয়ে একটা সোফায় বসে আছে, ঘরের মধ্যে আগুনের চুল্লির পাশে বসে বসে শীত নিবারণ করছে আর ভাবছে। এমন সময় ব্রুনো ফ্লোরার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ভাবছো ফ্লোরা? ভাবছি তোমার কথা। আমার কথা? কি ভাবছো ডার্লিং? ভাবছি তুমি এত কম বয়সে এত প্রেমের যুদ্ধ করেছ যে সেই যুদ্ধেই তোমার সব শক্তি ক্ষয় হয়ে গেছে। এখন আর তোমার কিচ্ছু নেই। ঠিক ধরেছ ফ্লোরা। আসলে খুব কম বয়সেই, এই ধরো 13 থেকে 20-র মধ্যে আমি সব শেষ করে দিয়েছি। বলে কাউন্ট ব্রুনো ফ্লোরার দিকে তাকিয়ে একটু আত্মতৃপ্তির হাসি হাসল।
দিন কাটতে আরম্ভ করল, কিন্তু কাউন্ট ব্রুনোর দিক থেকে কোনো রকম উত্তেজনাই নেই। ঈশ্বরের ইচ্ছার ভান দেখিয়ে দিন কাটিয়ে চলেছে ব্রুনো। কিন্তু এদিকে ফ্লোরার দেহের শিরায় শিরায় রক্তপ্রবাহে কাম কীটগুলো বিদ্রোহ ঘোষণা করেছে। চিন্তা করতে লাগলো ফ্লোরা, কখন কিভাবে ওই উর্দি পড়া ছোকরা চাকরটাকে বশে আনা যায়। অনেক ভেবেচিন্তে সময় এবং কায়দা সব ঠিক করে ফেলল ফ্লোরা। দুপুরবেলা ডিনারের পর ব্রুনোর চিরাচরিত একটা অভ্যাস আছে দিবানিদ্রার, আর এই নিদ্রা এত লম্বা যে প্রায় বিকাল 6টা পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকতে থাকে ব্রুনো। দুষ্টু ফ্লোরা এই সময়টাকেই ঠিক করে নিল ওর কার্যসিদ্ধির জন্য। ফ্লোরার ঘরে একটা বেশ লম্বা সোফা আছে, আর সেই সোফাটা এমন কায়দায় তৈরি যে তাতে বেশ আরামে শুয়ে থাকা যায় হাত পা মেলে। শুধু তাই নয়, নিজের খুশি মতো আর নিজের কায়দা মতো। একদিন সকালবেলা ফ্লোরা ওই ছোকরা চাকরটাকে ডেকে বলল, দেখো, আমি এবারে কাউন্টেস, তুমি জানো নিশ্চয়? হ্যাঁ ম্যাডাম। আমি তোমার মনিব, আমি যা বলবো তাই তুমি শুনতে বাধ্য। হ্যাঁ ম্যাডাম। তবে শোনো, দুপুরবেলা ডিনারের পর যখন কাউন্ট ঘুমিয়ে পড়ে, তখন তুমি আমার শোবার ঘরের পাশের গার্ড রুমে থাকবে। আমি যখনই ডাকবো তক্ষুনি তুমি আমার কাছে আসবে, আমাকে বাইবেল পড়ে শোনাবে। কেমন, পারবে তো? ইয়েস ম্যাডাম। ঠিক আছে, যাও, আজই তুমি তৈরি হয়ে থাকবে। ইয়েস ম্যাডাম। ঠিক ডিনারের পর। আর আগে দেখে নেবে কাউন্ট ঘুমিয়ে পড়েছে কিনা, তারপর মনে থাকবে? ইয়েস ম্যাডাম। ঠিক আছে, এখন যাও। অভিবাদন জানিয়ে চাকর চলে গেল। চাকরটার নাম রেনি, সে কথা আগেই বলেছি। ডিনারের পর কাউন্ট ব্রুনো চলে গেল ওর চিরাচরিত দিবানিদ্রায়, আর কাউন্টেস ফ্লোরা ওর নিজের শোবার ঘরে এসে আশ্রয় নিল সেই লম্বা সোফায়। রেনি রইল গার্ড রুমে। একবার এপাশ আর একবার ওপাশ ফিরে শুলো ফ্লোরা, কিন্তু কিছুতেই শোয়াটা ঠিক হচ্ছে না। এমনভাবে শুতে হবে যাতে রেনি পাগল হয়ে যায়। একবার চিত হয়ে আর একবার উপুর হয়ে শুলো ফ্লোরা, কিন্তু শিকার ধরবার ফাঁদটা ঠিক পাতা হচ্ছে না বোধহয়। তারপর এমন একটা কায়দা করে শুলো ফ্লোরা, যে কায়দার ফাঁদে রেনিকে পড়তেই হবে, না পড়ে ওর নিস্তার নেই। তখনই রেনি রেনি বলে ডেকে উঠল ফ্লোরা। সঙ্গে সঙ্গে রেনিও এসে হাজির। ফ্লোরা জিজ্ঞেস করল, কাউন্ট ঘুমিয়ে পড়েছে? ইয়েস ম্যাডাম। ঠিক আছে, আমার কাছে এসো। রেনি এগিয়ে গেল ফ্লোরার কাছে। ফ্লোরা কায়দা করে এমনভাবে ফাঁদ পেতে শুয়ে আছে যে রেনি সে ফাঁদ থেকে যে কোনো রকমেই এড়িয়ে যেতে পারবে না। রেনির যৌবন মন্ত্রে ফ্লোরা তখন মন্ত্রমুগ্ধা। ফ্লোরা বলল, বাইবেল এনেছ? এনেছি ম্যাডাম। আমাকে মাদাম ভার্জিন দ্য মেরির প্রার্থনাগুলো পড়ে শোনাও। আচ্ছা রেনি, ভার্জিন মেরি খুব সুন্দরী না? আমি তো তাকে দেখিনি ম্যাডাম, তবে ছবিতে দেখেছি। কিরকম দেখেছ? বেশ ডিভাইন। আমিও কি রেনি ডিভাইন নই? ইয়েস ম্যাডাম। ঠিক আছে, পড়ে যাও এবার, আমি শুনি। রেনি ভার্জিন মেরির প্রার্থনা শ্লোকগুলো সুমধুর কণ্ঠে পড়তে আরম্ভ করল। পড়তে পড়তে অকস্মাৎ রেনির নজর গেল কাউন্টেসের দিকে। রেনির মনে হলো কাউন্টেস ঘুমিয়ে পড়েছে শ্লোক শুনতে শুনতে। রেনি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ফ্লোরার দিকে। ওর চোখ ঝলসে গেল, ওর রসনেন্দ্রিয়তেও জল এলো।
রেনির মনে হলো ও বুঝি কোনো স্বপ্নলোকে চলে গেছে। কিছুক্ষণ মোহাবিষ্ট হয়ে পড়ে রইল রেনি। ওর হাত থেকে বাইবেলটা পড়ে গেল মেঝের ওপর। শব্দ হলো একটু, কিন্তু ফ্লোরা সেই শব্দে একটুও নড়ল না। শব্দ ওর কানে গেছে কিনা তাই বা কে জানে। রেনির দৃঢ় বিশ্বাস হলো কাউন্টেস সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছে। মেয়েরা তাদের স্বাভাবিক অবস্থা থেকে যদি কোনো বিশেষ অবস্থায় শুয়ে বা বসে থাকে আর অবচেতনতার ভান করে কাউকে প্রলুব্ধ করার বা ফাঁদে ফেলবার জন্য চেষ্টা করে, তখন যে কোনো লোকেরই লোভ সংবরণ করা ভীষণ শক্ত হয়ে পড়ে। রেনির প্রথমেই নজর কাড়ল ফ্লোরার দুটো পা, শ্বেতমর্মর মসৃণ দুটো পা। সেখান থেকে আবার গোলাপের মতো একটা আভা বেরিয়ে আসছে। যৌবনের উত্তেজনায় রেনির চোখ দুটো ফসফরাসের মতো জ্বলতে আরম্ভ করল। একবার ভাবল, না, ওই পা নয়, তার চেয়ে ফুলের মতো নরম আরক্তিম ওই ঠোঁট দুটোতেই নিজের অধরের ঝর্ণাধারা ঝরিয়ে দেওয়াই ভালো। শেষ পর্যন্ত কিছু ভয়ে, কিছু মনিবের সম্মান আর ইজ্জতের কথা চিন্তা করে রেনি কাউন্টেসের ওই শ্বেতমর্মর মসৃণ পদযুগলের ওপর অধর বুলাল। কাউন্টেস একটুও নড়ল না, ঘুমে অচেতন। কাউন্টেস ওই দুটো উরুতর একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করে ঠিক যেন বড়শির মতো একটা অ্যাঙ্গেল করে শুয়ে আছে, যে সেই বড়শিতে যে কোনো মাছ ধরা পড়বেই। ফ্লোরার কোটি তটের দিকে নজর পড়তে রেনি অকস্মাৎ হেভেন হেভেন বলে উল্লসিত হয়ে উঠল। তারপর মেঝের ওপর থেকে বাইবেলটাকে তুলে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। ব্যাধিনী ফাঁদ পেতেছিল, কিন্তু সেই ফাঁদে মৃগশিশু ধরা পড়ল না দেখে কাউন্টেস ফ্লোরা বড় হতাশ হয়ে পড়ল। পদযুগলে কিশোর সুলভ চুম্বন ছাড়া আর কিছু আশা করেছিল ফ্লোরা রেনির থেকে, কিন্তু সেই আশা সেদিনকার মতো ব্যর্থ হল। ডিনারের সময় ডিনার সার্ভ করতে লাগলো রেনি, কিন্তু ওর বুকের ভিতরটা দুপদুপ করছে। নিজের দুষ্কর্মের কথা ভেবে ওর সারা গায়ে ঘাম দিয়েছে। কাউন্ট ব্রুনো ডিনারে উপস্থিত। অকস্মাৎ ফ্লোরার দৃষ্টির সঙ্গে রেনির দৃষ্টি বিনিময় হবার সঙ্গে সঙ্গে রেনি অবাক হয়ে গেল। কাউন্টেসের দৃষ্টিতে কোনো লজ্জা আছে বলে তো মনে হলো না। ফ্লোরা ডিনার খাচ্ছে আর সুচতুরার মতো লালসালোল দৃষ্টিতে তাকাচ্ছে রেনির দিকে। কাউন্ট ব্রুনো নিজের মতোই ডিনার খেয়ে চলেছে। ফ্লোরা কি করছে না করছে সেদিকে ওর ভ্রুক্ষেপ নেই। ফ্লোরার এই আচরণে রেনির বুকে একটু সাহস ফিরে এলো। সেই দিনই সন্ধেবেলা কাউন্ট ব্রুনো বেরিয়েছে একটু বিলাস ভ্রমণে। রেনি দেখল, এই তো সুযোগ। মধুকর যদি একবার মধু সঞ্চিত ফুলের গন্ধ পায়, তাহলে সে আর কি স্থির থাকতে পারে? পারে না। রেনির অবস্থাও ঠিক সেই মধুকরের মতোই হলো। ঢুকল গিয়ে কাউন্টেসের ঘরে। দেখল কাউন্টেস সেই সোফায় শুয়ে আছে ঠিক আগের দিনের মতোই ফাঁদ পেতে। তারপর কোথা থেকে কি হয়ে গেল রেনি নিজেই বুঝতে পারল না। তবে কাউন্টেস ঘুমিয়ে ঘুমিয়ে না হলেও অন্তত চোখ বুজে শুয়ে থেকে জাগর স্বপ্ন দেখল, যেন স্বর্গ থেকে একটা দেবদূত নেমে এসে ওর শরীরের সঙ্গে মিশে এক হয়ে যাচ্ছে। দেবদূতের কোনো একটা অঙ্গও যেন ওর জন্ম রাজধানীতে গিয়ে খেলা করতে আরম্ভ করেছে। স্বপ্নে বিভোর আর বিমোহিতা হয়ে পড়ে রইল কাউন্টেস। কাউন্টেস ফ্লোরার বুকে বেদনায় একটা পাষাণ চেপে বসেছিল এতদিন। আজ মনে হলো সেই পাষাণ ভার বুক থেকে নেমে গেছে। হাঁপ ছেড়ে বাঁচল ফ্লোরা। শরীরটা অনেক হালকা হয়ে গেল। বিবশা বিমোহিতা হয়ে পড়ে আছে ফ্লোরা সোফার ওপর। দু চোখের পাতা তখনও মুদ্রিত। ঘুম ভেঙে গেছে, কিন্তু চোখ মেলতে ইচ্ছে করছে না। চোখ বুজেই ফ্লোরা দেখল দেবদূত ওর দেহ ছেড়ে
আবার স্বর্গের দিকে উঠে যাচ্ছে, কিন্তু ওর পাশে যেন একটি শিশুকে শুইয়ে রেখে গেল। চোখ খুলে চাইল ফ্লোরা, দেখল কেউ কোথাও নেই, শুধু রেনি দাঁড়িয়ে আছে ওর সোফার পাশে। ওর বুকটা উঠছে আর নামছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সুচতুরা কামাতুরা ফ্লোরা তখন রেনির হাত দুটো ধরে ঝাঁকুনি মেরে বলল, হো রেনি, তুমি আমায় জাগালে কেন? কেন জাগালে? আমি বেশ স্বপ্ন দেখছিলাম, কেন জাগালে বলো? রেনি কোনো উত্তর দিল না, শুধু ব্যাধের সামনে ভীতু একটা হরিণের মতো ছলছল চোখ নিয়ে দাঁড়িয়ে রইল। সেদিন সন্ধেবেলা এই উপাদেয় আহার ভোজের পর থেকে কাউন্ট ব্রুনো যখন প্রতিদিন ডিনারের পর যথারীতি তার মাধ্যাহ্নিক নিদ্রায় মগ্ন থাকত, তখন কাউন্টেস ফ্লোরা প্রতিদিনই ওর ঘরের সোফায় শুয়ে ওর দেহের মধ্যে স্বর্গের সেই দেবদূতের আবির্ভাবে স্বপ্ন দেখতে লাগল। স্বপ্ন দেখতে দেখতে একদিন কোনো এক মুহূর্তে ফ্লোরা অনুভব করল যে সম্পদ, যে রত্নের জন্য ও এতদিন ধরে মর্মে মর্মে কেঁদে মরছিল, সেই স্বপ্ন, সেই সম্পদ যেন ওর দেহের কোটরে জন্ম লাভ করছে। সেদিন সকালবেলা খুব বৃষ্টি হচ্ছে। কাউন্ট নিচে বিলিয়ার্ড খেলায় মত্ত। কাউন্টেস ফ্লোরা রেনিকে ডেকে বলল, দেখো রেনি, আমি ঘুমের ঘোরে কি পাপ করেছি আমি জানি না, যদি করেও থাকি তাহলেও সে পাপ অতি তুচ্ছ, কিন্তু তুমি যে পাপ করেছ সে পাপ বড় সাংঘাতিক। রেনি খুব চাতুর্যের সঙ্গে বলল, মাদাম, এই যদি পাপ হয় তবে আমি এই জগতে এলাম কি করে? কাউন্টেস ফ্লোরা সুচতুরার মতো হিহি করে হেসে উঠে বলল, চুপ করো নটি বয়, এখন যা বলছি শোনো। তুমি হয়তো জানো না আমি খুব শিগগিরই মা হতে চলেছি, তার জন্য দায়ী তুমি। তোমার কোনো পৌরুষ নেই এতে রেনি, বাহাদুরিটা আমার। তবে হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করেছ, তার জন্য আমি তোমার কাছে ঋণী। আমি যা চেয়েছিলাম তা আমি পেতে চলেছি, কিন্তু সবথেকে মুশকিল হলো আমার এই অবস্থাকে আমি এখন লুকোই কি করে? কোনো রকমেই যে লুকোবার রাস্তা নেই। কাউন্টের কাছে ধরা আমাকে পড়তেই হবে, আর কাউন্ট কিন্তু তোমাকেই সন্দেহ করবে। তখন তোমার প্রাণ নিয়ে টানাটানি হবে, জানো তো। রোখের মাথায় ওর সামনে পড়লে তোমার আর রক্ষে থাকবে না। কাজেই যদি বাঁচতে চাও রেনি, তাহলে আমার কথা শোনো। এক কাজ করো, তুমি কাউন্টের গুরুদেব ওই মঠের মহন্তের কাছে যাও, তাকে গিয়ে সবটা বলো। দেখো উনি কি পরামর্শ দেন তোমায়। তুমি তোমার দোষ স্বীকার করবে, কিন্তু আমার মনে হয় তাতে তোমার ভালোই হবে। পরের দিন সকালবেলা রেনি নিজের প্রাণের চেয়েও কাউন্টেসের জীবনের কথা ভেবে আর বিন্দুমাত্র অন্য চিন্তা না করে রওনা হলো মঠের মহন্তের উদ্দেশ্যে। রেনিকে দেখেই মহন্ত বলে উঠল, তোমার তো অনেক কচি বয়স, এত সুন্দর চেহারা তোমার, এ বয়সে আমার কাছে কেন? এই মঠ তো তোমার জন্য নয়। রেনি মহন্তর সামনে নতজানু হয়ে বসল। আমি অপরাধ করেছি ফাদার, পাপ করেছি। মহন্ত বলল, দেখো বাবা, সংসারে থাকতে গেলে পাপ অপরাধ এসব তো হয়েই থাকে। যাও বাবা, তুমি সংসারে ফিরে যাও, গিয়ে প্রাণ ভরে সুখ ভোগ করো। না ফাদার, আমি যাব না। আমি যে পাপ, যে অপরাধ করেছি তার কি শাস্তি হওয়া উচিত বলুন তো? তুমি কি পাপ করেছো? তুমি বুঝলে কি করে যে তুমি যেটা করেছো সেটা পাপ?
রেনি তখন সমস্ত ঘটনা খুলে বলল মোহন্তর কাছে। তখন মোহন্ত বলল, এই ব্যাপার, তাহলে সত্যি তুমি গুরুতর অপরাধ করেছো। তুমি তোমার অন্নদাতা পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। এই অপরাধের তো কোনো ক্ষমা নেই। মৃত্যুর পরেও তুমি জ্বলে পুড়ে মরবে, নরকেও তোমার ঠাঁই হবে না। তবে হ্যাঁ, তোমার এই পাপের প্রায়শ্চিত্তের একটা রাস্তা আছে। কি ফাদার, বলুন, আমি সেই রাস্তাই নেব। তুমি এই মঠ থেকে বেরিয়ে সোজা তোমার মনিব কাউন্টের কাছে গিয়ে তার সামনে মাটিতে টান টান হয়ে শুয়ে তোমার দোষ স্বীকার করো। যদি কাউন্ট তোমাকে ক্ষমা করে, তাহলে তুমি আর এক মুহূর্ত সেখানে না থেকে সোজা দেশ ছেড়ে চলে যাবে প্যালেস্তাইনে। সেখানে গিয়ে পুরো 15 বছর তুমি পাপীদের উদ্ধারের জন্য ধর্মযুদ্ধ করে যাবে। তাহলেই তোমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে। যাও, আর কখনো এই রকম পাপ করো না। সঙ্গে সঙ্গে রেনি মাটি থেকে উঠে দাঁড়িয়ে মোহন্তকে অভিবাদন করে সেখান থেকে বিদায় নিল। তখন বিকেল 5টা। সেদিন কাউন্ট ব্রুনোর মাধ্যাহ্নিক নিদ্রাটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে। বাগানের একটা বিরাট শ্বেতপাথরের বেঞ্চিতে বসে কাউন্ট হাওয়া সেবন করছেন। একসময় রেনি এসে সেখানে উপস্থিত হয়ে ব্রুনোর সামনে টান টান হয়ে শুয়ে পড়ল। ব্রুনো বলল, কি ব্যাপার রেনি, কি হয়েছে তোমার? আমি অপরাধ করেছি লর্ড। অপরাধ? কি অপরাধ? আমি পাপ করেছি। পাপ? কিরকম পাপ? অত্যাচার করেছি। অত্যাচার? কার ওপর? আমাদের কাউন্টেসের উপর। সে কি রেনি, কি অত্যাচার? তাকে অপমান করেছো? তার গায়ে হাত তুলেছ? না, হাত তুলিনি। তবে কি তুলেছ? যা তুলেছি তা আপনাকে আমি দেখাতে পারবো না লর্ড। তবে এইটুকু আমি বলছি, আমাদের কাউন্টেস খুব শিগগিরই মা হতে চলেছে, আর এই মা হবার কাজে আমি নিজে তাকে সাহায্য করেছি। এখন আমাকে যা শাস্তি দেবার আপনি দিন প্রভু। রেনির মুখে এই কথা শুনে যে ব্রুনোর শিরায় শিরায় রক্তপ্রবাহে একটি সন্তানও জন্ম দেবার মতো সঞ্জীবনী শক্তি ছিল না, সেই ব্রুনোর রক্ত এখন গরম হয়ে উঠল। সঙ্গে সঙ্গে সে বেঞ্চি থেকে লাফিয়ে রেনির জামার কলার ধরে ওকে মাটি থেকে টেনে তুলল। ইচ্ছে হলো এই মুহূর্তেই ওকে খুন করে ফেলে। পর মুহূর্তেই আবার রক্ত ঠান্ডা হয়ে গেল। ভাবল, না, একজনের পাপের শাস্তি দিতে গিয়ে আমি কেন আবার পাপ করি? যে যার পাপের ফল ভুগবে, আমার কি দরকার? তার চেয়ে ক্ষমাই পরম ধর্ম। রেনির জামার কলা ছেড়ে দিল ব্রুনো। তারপর ওর দিকে রক্তচক্ষু করে বলল, যাও, আমার সামনে থেকে এক্ষুনি চলে যাও। শুধু আমার সামনে থেকেই নয়, এই প্রাসাদ থেকে এই দেশ ছেড়ে চলে যাও এক্ষুনি। যদি কোনোদিনও তোমাকে দেখতে পাই এই রাজ্যে, তাহলে জেনে রেখো, তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারব। যাও, দূর হও শয়তান, বিশ্বাসঘাতক কোথাকার। ব্রুনোর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই রেনি আর কাল বিলম্ব না করে সেই এক পোশাকেই বেরিয়ে গেল প্রাসাদ থেকে। কাউন্টেসের সঙ্গে ওর আর দেখা হলো না। বাড়ির আর সব চাকর চাকরানীরা দেখল রেনি অত্যন্ত ত্রস্তভাবে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। কিন্তু কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তা কেউ জানল না। কাউন্টেস ফ্লোরা তখন ওর নিজের ঘরের বিছানায় শুয়ে
ও যে শিশুর মা হতে চলেছে বা মা হবে তারই চিন্তায় ব্যাকুল হয়ে আছে। সুখ স্বপ্ন দেখছে জেগে জেগে, ভাবছে তাকে কি করে মানুষ করবে, কি নাম ধরে ডাকবে, কত আদর করবে, এইসব। এমন সময় কাউন্ট ব্রুনো ঘরে ঢুকল। সঙ্গে সঙ্গে ফ্লোরা বিছানায় উঠে বসে কাউন্টের দিকে এক গাল হাসি নিয়ে বলল, এসো ডিয়ার, আমি তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? মোটেই না ফ্লোরা, তুমি অন্য কারো কথা ভাবছিলে। তুমি কি বলতে চাও ডিয়ার? দেখো ফ্লোরা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে আমি কথা বলতে চাই, আমার একজন সামান্য উর্দি পরা ছোকরা চাকর তোমার সঙ্গে এই কাজ করে গেল। কি করে সম্ভব হলো তাই আমার মাথায় আসছে না। কি করব কাউন্ট? তোমাকে আমি অনেক অনুরোধ করেছি, অনেক দিন অনেকবার বলেছি আমার মা হবার ইচ্ছে হয়, মা হবার স্বাদ আমাকে মেটাতেই হবে। তুমি কেবল ঈশ্বরের ইচ্ছার দোহাই দিয়ে আমাকে ভুলিয়ে রেখেছ। কিন্তু আমার মন মানবে কেন বলো? আমার এই শরীরটাও তো একটা রক্ত মাংসের শরীর। হাজার হলেও আমরা রতির জাত। মদনের পঞ্চস্বরের আঘাত আমাদের চাইই চাই। কিন্তু তোমার কোনো ক্ষমতাই নেই, এক ঈশ্বরকে ধরেই বসে আছো। কিন্তু আমাকে তো আর ঈশ্বরের কখন ইচ্ছে হবে সেই জন্যে বসে থাকলে চলবে না। তাই আমার হাতে যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার দ্বারাই আমি যা পেরেছি করেছি। রেনির কোনো দোষ নেই, সব দোষ আমার। এখন তুমি যা করবার করো আমাকে। আমি আমি তোমাকে ভালোবাসি ফ্লোরা, আমি তোমার কোনো ক্ষতি করব না, আগেই বলেছি। কিন্তু আমি শপথ করছি, তোমার এই সন্তান, সে ছেলেই হোক আর মেয়ে, শয়তান এসে ওকে। ব্রুনোকে কথা শেষ করতে না দিয়েই কাউন্টেস ফ্লোরা বলে উঠল, না না না, শপথ করো না, শপথ করো না কাউন্ট। আমার পেটে যে ছেলে বা মেয়ে হবে সে তোমার না হলেও আমার, এ কথা তো ঠিক। কাউন্ট চুপ করে রইল। ফ্লোরা আবার বলল, আচ্ছা মাই ডিয়ার কাউন্ট, তুমি তো আমায় ভালোবাসো। তোমার সন্দেহ আছে তাতে? না, সন্দেহ নেই, তবুও জিজ্ঞেস করছি। দরকার পড়ে না, তোমার নিজের মনকে জিজ্ঞেস করে দেখো আমি তোমায় ভালোবাসি কিনা। হ্যাঁ, আমার বিশ্বাস তুমি আমায় সত্যি সত্যিই ভালোবাসো। আচ্ছা, তুমিই না একদিন আমাকে বলেছিলে যে আমার এই রক্ত মাংসের শরীর থেকে যেভাবেই হোক যা কিছু জন্ম নেবে তাকে তুমি তোমার বলেই মনে করবে এবং নিজের রক্তের জিনিসের মতোই ভালোবাসবে। কি বলেছিলে তো? কাউন্ট নির্বাক। ফ্লোরা আবার বলতে আরম্ভ করল, ধরো তুমি জমিদার আর আমি তোমার জমিদারের একটা জমি। সেই জমিতে ফলের গাছ তুমি পুঁতলে না, পুঁতল অন্য লোক। এখন সেই গাছ বড় হয়ে তাতে যদি ফল ধরে, সেই ফল পাকে, তাহলে কি তুমি সেই ফল খাবে না? অন্য লোকে গাছ পুঁতেছে বলে নিশ্চয়ই খাবে। এখন আমার ঘরে যে ছেলে হবে এটাও ঠিক সেই রকমই ধরে নাও কাউন্ট। তাছাড়া আর উপায় কি? বলেই ফ্লোরা তাকালো কাউন্টের দিকে। কাউন্ট নির্বাক। অকস্মাৎ ফ্লোরা বলল, রেনি কোথায়? জাহান নামে গেছে। জাহান্নাম? সে কি, তুমি রেনিকে মেরে ফেলেছ? হ্যাঁ?
ব্রুনো কোনো উত্তর দিল না, চুপ করে চলে গেল ফ্লোরার কাছ থেকে। সেই দিন থেকে ব্রুনোর মধ্যে ভোগবিলাস, এমনকি ফ্লোরার ওপরও ক্রমশ একটা অনাসক্তি জন্মাতে লাগল। এই মর জগতে একটা পুরুষের মূল্য ততক্ষণই থাকে একটা নারীর কাছে যতক্ষণ সেই পুরুষের শৌর্য এবং বীর্য দুইই থাকে। এ দুটোর অভাব হলে নারীর কাছে পুরুষ মূল্যহীন হয়ে পড়ে। কাউন্ট ব্রুনোর অবস্থাও এখন ঠিক তাই। পিতৃত্ব লাভের ব্যাপারে নিজের অক্ষমতা এবং দেহ, রক্ত, মাংস সব দিক থেকেই সঞ্জীবনী শক্তির অভাব ক্রমশই ব্রুনোকে মুমূর্ষ করে তুলল। ব্রুনো একদিন বিছানা নিল, আর উঠল না। বৈতরণীর তীরে পাড়ি মারল বিলাস, সম্পদ, ফ্লোরা, সবাইকে ফাঁকি দিয়ে ব্রুনো চলে গেল। এই বিয়োগান্ত নাটকের পর দীর্ঘ 13 বছর কেটে গেছে, কিংবা তারও একটু বেশি। কাউন্ট ব্রুনোর অনৌরসজাত এবং ফ্লোরার গর্ভজাত সন্তান তথা ব্রুনোর উত্তরাধিকারী এতদিনে ঠিক সাবালক না হলেও বেশ বড়ই হয়েছে। ওই ছেলেকে শহরের সবাই কাউন্ট ব্রুনোর ঔরসজাত সন্তান বলেই মেনে নিয়েছে, কেননা রেনি এবং ফ্লোরার মধ্যে যে রোমান্টিক ব্যাপারটা ঘটেছে তা তো প্রাসাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, বাইরে মোটেই ছড়াতে পারেনি। তবে অনেকেই রহস্য করে একথা বলেছে, তাহলে কাউন্টের এই বয়সেও ছেলে করবার ক্ষমতা আছে? এ নিয়ে অনেকেই হাসাহাসি করেছে নিজেদের মধ্যে, কিন্তু এই পর্যন্তই, তার বেশি আর কেউ কিচ্ছুটি বলেনি। একদিন বিকেলবেলা কাউন্টেস বাগানের একটা শ্বেতপাথরের বেঞ্চিতে বসে আছে, এমন সময় ব্রুনোর উত্তরাধিকারী ছেলেটা ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলল, মা, মা। কি হয়েছে বাবা? আমি একটু ফটকের কাছে গিয়েছিলাম, একটা সন্ন্যাসী আমায় জড়িয়ে ধরে ভীষণ বিরক্ত করল। ছেলের মুখে এ কথা শুনে কাউন্টেস যে চাকরটার ওপর ওর দেখাশোনার ভার দিয়েছিল তাকে ধমকে উঠে বলল, আচ্ছা, আমি তোমাকে কতদিন বলেছি ছেলেকে তোমরা একলা ছেড়ে দেবে না? কেন তাও এরকম হয় বলো তো? ছেলেটা আমার ভয় পেল তো। চলে যাও আমার বাড়ি থেকে। চাকরটি বললে, আগে মাদাম, আমার কোনো দোষ নেই, আমি তো কাছেই দাঁড়িয়েছিলাম, কোত্থেকে সন্ন্যাসীটা এসে আপনার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো, আদর করে চুমো খেলো। আমি কি করি বলুন তো? চুমো খেলো, জড়িয়ে ধরে, আবার কাঁদলো? হ্যাঁ ম্যাডাম, আমি একটু মিথ্যে কথা বলছি না। এবার বিস্মিত হলো ফ্লোরা, মনে মনে ভাবল, রেনি, হ্যাঁ নিশ্চয়ই ওর বাবা। মাই রেনি, মাই লাভ, কাম, কাম। আমি শ্রান্ত, আমি শ্রান্ত। ফিরে এসো রেনি, ফিরে এসো। মনে মনে কথাটা বলতে বলতে ফ্লোরা প্রায় সংজ্ঞা হারিয়েই শ্বেতপাথরের বেঞ্চিতে শুয়ে পড়ল। চাকর চাকরানি সব ছুটে এলো। অকস্মাৎ মাদামের হলো কি? ধরাধরি করে নিয়ে যাওয়া হলো তাকে তার শোবার ঘরে, শুইয়ে দেওয়া হলো সেই সোফায়, যে সোফায় শুয়ে সে স্বপ্ন দেখেছিল ওর দেহের মধ্যে স্বর্গের দেবদূত এসে মিশে এক হয়ে যাচ্ছে। বিশেষ করে যে সোফায় শুয়ে ও নিজেকে মাতৃত্বের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পেরেছিল। ফ্লোরার অবস্থার কথা শুনে শহরের অনেক গণ্যমান্য পুরুষ মহিলারা ছুটে এসেছে। এসেছে ডাক্তার, এসেছে কবিরাজ, এসেছে ওঝা বৈদ্য, কিন্তু কিছুতেই কিছু হয় না। ফ্লোরা আর চোখ চেয়ে তাকাতে পারল না। দীর্ঘদিন অচৈতন্য থেকে অবশেষে ফ্লোরা অনন্ত শয্যায় চিরনিদ্রায় তলিয়ে গেল।
শুনছিলেন আজকের গল্প শ্রী আর্যভট্ট রচিত বৃদ্ধস্য তরুণী ভার্যা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।